গল্পের নাম আমার আলাদিন, লেখনীতে জামিন ফোরকান। পর্ব 10। একটা বিশাল থালায় পোলাও, কোরমা, খাসির রেজালা, কাবাব, আস্ত দুটো মুরগি গ্রিল, ঘন ডাল, সালাদ, মিষ্টি সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। নতুন বর সাইবনের সঙ্গে খেতে বসেছে তার বন্ধুরাও। গরুর মাংস তরকারিটা আলাদা রাখা হয়েছে অনুরাগের কথা চিন্তা করে। কার্পেটের উপর পাত পেরে খেতে বসেছে সকলে এক থালাতেই। নীরব এত বড় সাইজের গ্রাস মুখে তুলছে যেন তার খাবার কেউ টেনে নিয়ে যাবে। আফনান ছাগলের মতো কচকচ করে কাঁচামরিচ খেয়ে যাচ্ছে। এ নিয়ে বন্ধুদের মাঝে হাসাহাসির কমতি নেই। এখানে শুধু পুরুষেরাই আছে, মেয়েদের খাবারের ব্যবস্থা আলাদা করে গেস্ট রুমে করা হয়েছে। খেতে খেতে সবার প্রথমে নীরব বলে উঠল, ভাই, কে যেন এককালে বলেছিল আমাদের মেয়েদের সুগার ড্যাডি হবে। খুঁজিস না, এখন সে এক বাচ্চার ড্যাডি হয়ে গেছে। অট্টহাসিতে হেসে উঠল আফনান। নীরব বন্ধুদের সঙ্গে তাল মেলালো। আবার কি বলে, কবর অবধি কবুল। ও মা গো, টুরুলাভ শেষ, গুরু তুই শেষ। তরকারির ঝোল মাখা হাতে চ্যাটাস করে আফনানের গালে বসিয়ে দিল সাইবান। খিলখিল করে হেসে উঠল সকলে। অন্যরা অব্দি আজ মজা নিতে ছাড়ল না। এই, তোরা ওকে জ্বালাতন করিস না, এমনিতেই সবে জ্বালাতনের দায়িত্ব শুরু হয়েছে। একটা বাচ্চা পালা কি কম? ভরণ পোষণ, শিক্ষা দীক্ষা সব দিকই তো ওকে দেখতে হবে বল। সব থেকে কাছের বন্ধু অনুরাগ অব্দি পাল্টি খাচ্ছে দেখে সাইবান তেতে উঠল, তবে রাগটা দেখালো না। বরং আস্তা মুরগি থেকে লেগ পিস ছিঁড়ে নিয়ে বিশাল এক কামড় দিয়ে চিবোতে চিবোতে বলল, অবশ্যই শিক্ষা দীক্ষা সবই দিতে হবে। ব্যঞ্জন বর্ণ শেখানো শুরু করে দিব। 1 বছরের মধ্যে গড় গড় করে কথা বলতে শুরু করবে, দেখবি। নীরব একটা আস্ত গোলাপ জামুন মুখে দিয়ে প্রায় তার নাচিবেই গিলে নিয়ে শুধালো, ছেলেকে শুধু ব্যঞ্জন বর্ণ শেখাবি কেন? স্বরবর্ণ কি দোষ করেছে? স্বরবর্ণ শুধু বউয়ের জন্য বরাদ্দ। সাইবানের বেফাস কথায় অনুরাগ প্রায় মুখের খাবার ফেলে দিচ্ছিল। কোনো মতে হাত চেপে নিজেকে থামালো। কেসে ফেললো বেচারা। অপরদিকে হাতের লোকমা হাতে নিয়ে জমে গিয়ে ফ্যাল ফ্যাল করে সাইবানের দিকে চেয়ে রইল আফনান এবং নীরব। সাইবানের কোনো হেলদোল নেই। সে নিশ্চিন্ত মনে বিরাট কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়েছে। অনুরাগ বাম হাতে একটা থাপ্পড় দিল তার পিঠে। তুই কি কোনোদিন শুধরাবি না? বিয়ে হয়েছে, তবুও এই শয়তানি গেল না। শয়তান শুধরে গেলে পৃথিবীতে তোর মতো সন্ন্যাসীদের কি কাজ? বাঁকা এসে জবাব দিল সাইবান। আর পারল না আফনান আর নীরব। উভয়ই হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো। অপরদিকে ইরাম ইজানকে নিয়েই ব্যস্ত। খেতে বসেনি সে এখনো। ছেলে ঘুমাবে ঢুলঢুলু চোখে তার বুকে লেপ্টে আছে। তাকে নিয়ে হাঁটাহাঁটি করছে, সঙ্গে সকলের ঠিকমতো খাচ্ছে কিনা সেই বিষয়টা তদারকি করছে। চোখের কোণে সে খেয়াল করলো রাহাত আর ইমন দুজনেই বাড়ির চৌকাঠ বেয়ে নেমে যাচ্ছে। আর অপেক্ষা করলো না ইমন, দ্রুত হেঁটে বেরিয়ে গেল বাইরে। ইজানকে নিজের বুকে সাবধানে আড়াল করে রেখে ভাইদের পিছু নিল সে। গেটের কাছাকাছি গিয়ে থামালো তাদের। ভাই, ইহান থামলো আগে। ঘুরে ইরামকে দেখে বোনের দিকে ছুটে গেল। রাহাত খানিকটা অপ্রস্তুত ভঙ্গিতে দূরেই দাঁড়িয়ে রইল। আপু, ভাইয়ের মুখের দিকে চেয়ে খানিক আদর করে দিয়ে ইরাম শুধালো, খেয়েছিস? তোর গালে কি হয়েছে? ব্যান্ডেজ লাগানো গালটা হালকা একটু ঘষে ভুরু কুচকে ফেললো ইহান। ইঁদুর কামড়েছে। ইঁদুর? চোখ কপালে উঠে গেল ইরামের। হতবাক নয়ে চেয়ে রইল ছোট ভাইয়ের মুখখানে। ইঁদুর এলো কোত্থেকে? জানি না, আমার রুমে তেলাপোকা ছিল, ইঁদুর না। কিন্তু গতকাল রাতে কোত্থেকে যেন এলো, পালিয়েও গেল, ঠিকমতো দেখতেই পাইনি। ধরতে পারলে পিষে ফেলতাম শালাদের। ডাক্তার দেখেছিস? টিটেনাস ইঞ্জেকশন? চিন্তা করো না, ইঞ্জেকশন দেয়াই আছে। ফার্মেসিতে দেখিয়েছি সকালে, লাল দাগ হয়ে গিয়েছে। বলেছে কয়েকদিন গরম পানিতে সেঁক দিলেই ঠিক হয়ে যাবে। গজগজ করে বলল ইহান। ছোট ভাইয়ের রুমে ইঁদুর ঢোকার রহস্য ইরাম ধরতে পারলেও বিশেষ কোনো মন্তব্য করলো না। ইহানও সেই বিষয়ে কথা বাড়ল না, বরং আগ্রহ নিয়ে তাকালো ইজানের দিকে। গাল টেনে দিল। আমার মামাটা কেমন আছে? ইজান কুই কুই করে আবার মায়ের বুকের মধ্যে মাথা গুজে ফেললো। হাসলো ইহান। আহারে, শরম পেয়েছে বেচারা। পরক্ষণে সে হাসি মুছে গেল তার। জল জলে দিয়ে দৃষ্টি দেখলো ইরামকে। তুমি এমনটা কেন করলে আপু? আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। ওদের সঙ্গে তুমি, এই লোকগুলো। হুস, তোকে বলছি না ভাই, আমি যা করছি সুস্থ মস্তিষ্কে ভেবেচিন্তেই করেছি, ভবিষ্যতেও করব। ইরামের হাতটা নিজের সুস্থ গালে চেপে ধরে মাথা নেড়ে ইহান বলল, ঠিক আছে, তোমার কথাই সই। তবে তুমি আমাকে প্রমিস করো, যদি ওরা তোমাকে তিল পরিমাণ কষ্ট দেয়, তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলবে। আগের বারের মতো চুপ করে সহ্য করে যাবে না। কথা দাও আমাকে আপু, প্লিজ। মৃদু হাসলো ইরাম।
ঝুঁকে এসে ছোট ভাইয়ের কপালে কপাল ঘেঁষে বলল, আমার কিছু হবে না ভাই, আমি ঠিক নিজের খেয়াল রাখবো, চিন্তা করিস না। আজকে আসার জন্য তোদেরকে অনেক ধন্যবাদ। আমি সত্যিই তোদের খুব মিস করি। চোখ বুজে মা তুল্য বড় বোনের অস্তিত্বকে অনুভব করলো ইহান প্রাণ ভরে। তবে বেশিক্ষণ পারল না। পিছন থেকে ডাক ভেসে এলো, ইহান, দেরি হয়ে যাচ্ছে আমাদের। হাত তাড়া দিচ্ছে। ইহানকে বেশ অসহায় দেখালো। করুণ চোখে একবার ইরহামের দিকে চেয়ে সে পিছিয়ে গেল। ইরহাম দীপ্ত দৃষ্টিতে দেখল রাহাতকে। পায়ে পায়ে হেঁটে কাছে গিয়ে দাঁড়ালো। আমার সঙ্গে কথা না বলেই চলে যাচ্ছিলি? কথা বলার মতো মুখ তো আর তুমি রাখুনি আমাদের আপু। মহল্লার মধ্যে ছিচি পড়ে গিয়েছে। সারাদিন ওই বাড়ির ভেতরে বসে থাকলে জানবে কীভাবে? রাহাতের কাট কথায় এবার আর কষ্ট হলো না ইরহামের। ঠিকই, নাক কেটে ফেলেছি তোদের, তাই না? হ্যাঁ, ভাবলেই আমার লজ্জা লাগছে। তুমি নিজের হাঁটুর বয়সে একটা ছেলের সাথে বিয়ে করেছো, তাও আবার ওই যে কিনা ফিজে না ডিজে নেশা আর পার্টি করে বেড়ায়। পাগল বেয়াদব ছেলে একটা। দুলাভাইকে নিয়ে ভদ্রভাবে কথা বলবি। ইরহামের হঠাৎ প্রতিবাদে থমকে গেল রাহাত। প্রসারিত নয়নে চেয়ে রইল বড় বোনের দিকে। ইরহাম তার মুখোমুখি হলো বিনা দ্বিধায়। বোনকে যখন সামান্য আশ্রয়টুকু দিতে পারিসনি, তখন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতেও আসবি না। আর হ্যাঁ, আরেকটা কথা, ইজান ঘুমিয়ে গেছে বুঝতে পেরে ছেলেকে কাঁধের উপর তুলে নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিয়ে ইরহাম দৃঢ় গলায় বলল, মায়ের সম্পত্তিতে মেয়েদেরও ভাগ আছে। মুন্সিবাড়িতে আমার যে ভাগ, সেই ভাগ আমায় বুঝিয়ে দিবি। নহলে সমপরিমাণ টাকা দিয়ে সেই ভাগ আমার থেকে কিনে নিবি। 2 মাস সময় দিচ্ছি, কি করবি ভেবে আমাকে জানাস। আর দাঁড়ালো না ইরহাম। হতবাক রাহাতকে সম্পূর্ণ উপেক্ষা করে ইহানকে শেষবারের মতো নরম দৃষ্টিতে দেখে হনহন করে হেঁটে সে বাড়ির ভেতরে চলে গেল। ইহান নিজের জিন্সের প্যান্টের হাতে ঢুকিয়ে তীর্যক এসে বড় ভাইয়ের পাশ কেটেই হেঁটে যেতে যেতে বলল, সারা জীবন বিড়াল দেখতে দেখতে একদল ভুলেই গিয়েছিল বিড়াল কেন বাঘের মাসি হয়। রাত 9টা। সারাদিনের হট্টগোল আর ক্লান্তির পর অবশেষে ইরহামের বিশ্রামের সুযোগ হয়েছে। এত সময় যাবৎ তেমন কিছু মনে না হলেও এখন বাস্তবতায় সম্পূর্ণরূপে ইরহামকে ঘিরে ধরেছে। কারণ গেস্ট রুমের বদলে তার ঠাঁই হয়েছে সাইবানের বেডরুমে। রুমটা আধুনিক, অতিরিক্ত আসবাবের বালাই নেই। যেটুকু আছে তাও মডার্ন ডিজাইনের, কালো ধাতুর তৈরি। বিছানার বেডশিট অবধি কালো রঙের, সিল্কের কাপড়ের উপরে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। ইতিউতে বেশ কয়েকটা তাজা রজনীগন্ধার ছড়া মোহনীয় ঘ্রাণে মাতোয়ারা করে তুলেছে রুমটাকে। ও এর মালিকের প্রকৃত বৈশিষ্ট্যটাকে পুরোপুরি ঢাকতে পারছে না। দেয়ালে মাইকেল জ্যাকসন আর চাইনিজ কিংবা কোরিয়ান কোনো বয় ব্যান্ডের পোস্টার টাঙানো। আরও কয়েকজনের চেহারা আছে, তবে এই সেলিব্রিটিদের ইহাম চেনে না। দেয়ালের একপাশে সাউন্ডের বেশ কিছু যন্ত্রপাতি, সঙ্গে ছোট কন্ট্রোল বোর্ড, এক কোণার ট্রিপল মনিটর গেমিং সেট আপ। কাউচের ওপর অবহেলায় 2 10 কেজির চাম্বেল পড়ে আছে। একটি দীর্ঘশ্বাস ছাড়ল ইরহাম। নিজের সঙ্গে এই অস্তিত্বের সামান্যতম মিল খুঁজে পেল না। তার ভালো লাগে বই, খোলামেলা পরিবেশ, বেশি হলে একটা ঝুল দোলনা, মাঝে মধ্যে গান শোনার জন্য অ্যান্টিক রেডিও সেট। এই তো, খুব বেশি চাহিদা তার কোনো কালই ছিল না। সে সত্যি সাইবান আলাদিনের সঙ্গে এক সূত্রে বাধা পড়েছে, এই রুমটাই তার প্রমাণ। ক্ষণস্থায়ী হলেও এই রুমটাই আপাতত তার ঠিকানা। হিসাব মতে আজকে ইরহামের বাসর রাত। তবে এই রাত নিয়ে কোনো প্রকার আগ্রহ, আকাঙ্ক্ষা কিংবা ভাবার ইচ্ছেটুকু তার মাঝে নেই। ইজানকে আজ কৌশলে সামিয়া নিজের কাছে রেখে দিয়েছে। মুখে না বললেও ইরহামে বুঝতে পেরেছে তাদের প্রাইভেসি দিতে, যার আদতে কোনো প্রয়োজন ছিল না। এমন কিছু এখানে হতে যাচ্ছে না। তবে সে কথা শুধু সে আর সাইবান জানে। নিজের শাড়ি বদলানোর কথা ভাবল ইরহাম, তবে সঙ্গে করে কাপড় আনতে ভুলে গিয়েছে। দরজা খুলে আবার বাইরে গিয়ে নিয়ে আসবে, এত কাহিনী কে করবে? তার থেকে গয়না খুলে একটু ফ্রেশ হওয়া যাক ভেবে ইরহাম গলা আর কান থেকে হালকা গয়নাগুলো খুলে রাখলো। রুমের এক পাশে লাগোয়া বারান্দা, অন্য পাশে আরেকটা দরজা, বাথরুমই হবে ভেবে স্লাইড করে কাচের দরজাটি খুলে ইরহাম ভিতরে পা রাখলো। তবে সামনের দৃশ্য তাকে জমিয়ে দিল। জায়গাটাকে বাথরুম বলবে না অন্য কিছু, ইরহাম কয়েক লামা ভেবেই পেল না। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে এ বুঝি জঙ্গলে ঢুকে পড়েছে। দেয়ালে তেমনি গাছপালার ডিজাইন, মেঝের মাঝ বরাবর ফাঁকা, সত্যি ফাঁকা, পুলও নয়, বাথটাবও নয়, যেন জঙ্গলের গাছপালার মাঝে একটি প্রকৃত পুকুর। আশেপাশে পাথরের দেয়ালে তুলে দেওয়া, তাতে টলটলে পানি ভাসছে। সিলিংয়ের সঙ্গে লাগোয়া ঝর্ণা বেয়ে বৃষ্টির মতো ঝিরে ঝিরে পানি ঝরছে পুকুরের ন্যায় স্থানটির উপর। পাথরের সিঁড়ি নেমে গিয়েছে কয়েক ধাপ ভেতরে যাওয়ার জন্য। ইরহাম হাঁ করে তাকিয়ে রইল রীতিমতো। সে একটুখানি হাত মুখ ধোবে,
কিন্তু এমন জায়গায় তো হাত মুখ ধুতে মন চায় না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, যেন ছুঁয়ে দিলে জাদুকর জায়গায় মায়া কেটে যাবে। এটা কেমন বাথরুম? এটাকে বলে জাকুসি। আস্ফুট স্বরে ইরাম বলে উঠেছিল। এমন স্পষ্ট জবাব আসবে ভাবেনি। ঝট করে পিছনে ফিরে তাকালো সে। ঠিক জর্জার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইমন। ভেস্ট খুলে ফেলেছে, শুধু শার্ট আর প্যান্ট পরনে। শার্টের উপর বেশ কয়েকটা বোতাম খোলা থাকায় মাংসালো বুকটা খানিকটা অংশ দেখা যাচ্ছে। ইরাম দুষ্ট দৃষ্টি